আচ্ছা, আপনারা কি জানেন যখন রাজা মহারাজারা বা চৌধুরীরা তাদের একটা গোপন দরজা তৈরি করত, সেই গোপন দরজাটা দেখতে কেমন চলুন আপনাদেরকে দেখাই। আচ্ছা গাইস, এই যে একটা দিদি, ওনাকে আমি বললাম এখন তো ভারতের ভিতরে যে মমতা ব্যানার্জি হেরে গেছে, এখন শুভেন্দু অধিকারী রাজত্ব, তা এখন যদি আপনাদেরকে বলে যে বাংলাদেশ থেকে চলে যেতে ইন্ডিয়া, আপনারা কি যাবেন? না, যাব না আমি। এই জমিদার বাড়ি প্রবেশ করতে ঠিক আমার চোখের সামনে পড়লো প্রাচীন এই জমিদার বাড়ির কেন্দ্র এই মন্দিরটা। তবে এই দুর্গা মন্দির সত্যি অনেকটা সুন্দরভাবে সাজানো হয়েছে, চলুন মন্দিরটা দেখাচ্ছি। ফাইনালি আজকে বেরিয়ে পড়লাম বলাখাল যোগেন্দ্র রায় চৌধুরী বাড়ি ভ্রমণ করার জন্য। যারা ফটোশ্যুট করতে খুব ভালোবাসেন এবং কি ভিডিওগ্রাফি করতে খুব ভালোবাসেন, তাদের জন্য এই বলাখাল রাজবাড়ি একদম পারফেক্ট। অনেক দিন ধরে যাবো ভাবছি, কিন্তু সময় হয়ে ওঠেনি। ফাইনালি আজকে আমি আমার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বলাখাল এই রাজবাড়ি ভ্রমণ করার জন্য। এই রাজবাড়ি জুড়ে অনেক ইতিহাস রয়েছে, সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এবং প্রাচীন ঐতিহাসিক মন্দির এবং এই জমিদার বাড়ি এখনও বলাখালে অবস্থিত রয়েছে। আচ্ছা, কেমন দেখতে ছিল 90 শতকের আগের এই বাংলা? হ্যাঁ, ভারত বাংলাদেশ আমরা বলতে দুটো দেশ বুঝি, কিন্তু না, একটা সময় এই দেশের কালচার, দুটো দেশের কালচার কিন্তু একই ছিল। এই দু দেশেই প্রচুর সনাতন ধর্মের লোক বসবাস করত। হয়তো আজকের সময়ের সাথে সাথে এই দেশ থেকে সনাতন ধর্মের লোক কমে যাচ্ছে, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতি, সেই জমিদারদের রাজবাড়ি এখনও কিন্তু রয়েছে এই বাংলাদেশে। আমি আপনাদেরকে আজকে সেই শতাধিক বছর পুরানো জমিদার বাড়ি এবং তাদের পরিবেশ কালচার কেমন ছিল চলুন আমরা একটু ঘুরে দেখব। হয়তো আপনি আপনার পুরনো সেই দিনগুলো ফিরে পাবেন এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। এই যোগেন্দ্র রায়চৌধুরী বাড়ির প্রবেশ করতে ঠিক প্রবেশের মুখে প্রায় অনেক বছর পুরানো একটা পুকুর দেখতে পেলাম। আর সেই পুকুরের যে ঘাট দেখতে কেমন চলুন আপনাদেরকে দেখাই। এই যে আমি রয়েছি এখন সেই জমিদার বাড়ির পুকুর ঘাটে, দেখতে পাচ্ছেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই পুকুর ঘাটটার বয়স কতটা হয়েছে। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন বিশাল আকারের এই পুকুর, কিন্তু এই পুকুরের এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই, এই পুকুরটা কিন্তু এই যে ঘাট তৈরি করেছে, এই সিঁড়িগুলো কিন্তু অলরেডি ভেঙে গেছে, কিন্তু এখনও কিছুটা অবশেষ বাকি রয়েছে এই সিঁড়ির। জমিদার বাড়ি প্রবেশ করতেই ঠিক আমার হাতের ডান দিকে প্রায় প্রাচীন এই জমিদার বাড়ি সংলগ্ন যে মন্দির, প্রায় দুর্গা মন্দির রয়েছে, অনেক শতাধিক পুরনো এই দুর্গা মন্দির। চলুন আমরা এই জমিদার বাড়ির দুর্গা মন্দিরটা দেখে নেই। প্রতি বছর এখানে খুব জমজমাটভাবে দুর্গাপুজো হয়। শুধু তাই নয়, ভারত থেকে অনেক সাধু মহারাজারা এখানে এসে এই মন্দিরের সাথে মিলে তারা এই আনন্দ উৎসব পালন করে এবং কি তাদের সাথে সংযোগ রয়েছে এই মন্দিরের সাথে। দেখতে পাচ্ছেন, এই হলো সেই দুর্গা মন্দির। এই যে
তাই নয়, এই দুর্গা মন্দিরের পাশে আরেকটা মন্দির রয়েছে, চলুন আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। এটা হলো কালী মন্দির, এই রাজবাড়ির কালী মন্দির। দেখুন, প্রায় শতাধিক বছর পুরনো এই মন্দির, কালী মন্দির। এই যোগেন্দ্র রায়চৌধুরী, যিনি এই বলাখালের জমিদার ছিলেন, তিনি এতটা মহান এবং দানশীল ছিলেন, তাই ওনাকে কিন্তু দানশীল নামে মানুষ চিনত। বন্ধুগণ, এই জমিদার বাড়ির পাশ থেকে একটা রেল লাইন গেছে চাঁদপুর টু হাজীগঞ্জ। আপনি কি জানেন, যখন রেল লাইন তৈরি করবে তখন কিন্তু ফ্রিতে রেল লাইন তৈরি করার জন্য এই জমিদার তার জায়গা রেল লাইনকে দিয়ে দেয়। তাদের উপর থেকেই কিন্তু এই বাংলাদেশ রেলওয়ে তাদের রেল লাইন তৈরি করে। শুধু তাই নয়, এখানে কোনো স্কুল ছিল না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানও ছিল না। তখন এই যোগেন্দ্র রায়চৌধুরী কিন্তু এই বলাখাল এই স্কুলটা নির্মাণ করেন। এখনও কয়েক একর জমিতে এই স্কুল প্রতিষ্ঠান সব কিছু কিন্তু তৈরি করা হয়েছে সরকারিভাবে। এই সম্পূর্ণ জায়গা কিন্তু এই জমিদার বাড়ির। আপনি কি জানেন, এই জমিদারের প্রায় এই জায়গাটা প্রায় 12.51 একর জমিতে এই জমিদার বাড়ি তৈরি। এই বাড়ির চারপাশে কিন্তু দুটো পুকুর রয়েছে অনেক বড় বড়, যেটা বর্তমানে মাছের প্রজেক্ট। আমার সাথে একজন দাদা রয়েছে। দাদা, আপনার নামটা একটু বলুন। আমি সুখেন্দু রায় চৌধুরী। সুখেন্দু রায়চৌধুরী, আচ্ছা, আপনি কি ওনাদের বংশধরের ভিতরে কেউ? যাক, সত্যি খুব ভালো লাগছে যে এই চৌধুরী বংশধরের একজন এখনও এখানে রয়েছে। আচ্ছা দাদা, এই যে স্থাপনাটা, এটা আপনারা কীভাবে মানে রাখছেন? এটা কি সংগ্রহ করে রাখছেন নাকি ভেঙে দেওয়া হবে? আমরা এখন এখানে থাকছেন। জমিদারি তো যখন ছিল, তখন হয়তো ওনাদের কাছে অনেক কিছু ছিল। যখন জমিদারি প্রথা চলে যায়, এখন বর্তমানে স্বাভাবিকভাবে যেভাবে চলতে হয়। আচ্ছা, এখানে কি ভোগ ভাণ্ডার বা ভোগ খাওয়া দাওয়া এখনো চলছে? পূজা অনুষ্ঠান উৎসব এখানে হয়। এই যে 12 মাসে 13টা পূজা কি করা হয় নাকি? এটা তো একটা প্রবাদ, 12 মাসে 13টা আচ্ছা। পূজা। আমাদের এখানে গতকালকেও আপনার একটা অনুষ্ঠান গেল জয়রাম সঙ্গের উদ্যোগে। আচ্ছা, ওনাদের মহারাজ আসছে ইন্ডিয়া থেকে, এখানে যারা জয়রাম সঙ্গের অনুসারী আছে ওনাদের অনুষ্ঠান হয়েছে। 15 দিন আগে আপনার বলদেব সঙ্গের উদ্যোগে একটা অনুষ্ঠান হয়েছে। এছাড়া দুর্গা পূজা, কালী পূজা, কীর্তন, কন্টিনিউ অনুষ্ঠান। আরেকটা চমৎকার বিষয়, সেটা হলো উনি যে বলছে ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে এসছে। এখানে কিন্তু অনেক মহারাজারা, সাধু সন্ন্যাসী এখানে আসে, ওনাদের সাথে এই সেই মানে ওনাদের সাথে যোগাযোগ রয়েছে। যে এসেছিল ওনার নামটা কি? উনি হচ্ছে সুভাষ চক্রবর্তী মহারাজ। সুভাষ চক্রবর্তী। চলুন আপনাদেরকে এই জমিদার বাড়িটা ঘুরে দেখাবো, এবং কি এই জমিদারের বাড়ির যে কেন্দ্র করে মন্দিরগুলো রয়েছে খুবই অসাধারণ। এখানে প্রায় সব পুজো কিন্তু এখানে অনুষ্ঠিত হয়, দুর্গা পুজো থেকে শুরু করে সব পুজো এখানে হয়। তবে পুজোর সাথে সাথে এখানে কিন্তু বিশাল ভোগের ব্যবস্থা আছে, ভোগ তৈরি করা হয়, এখানে রান্না বান্না হয়, প্রচুর মানুষকে খাওয়ানো হয়। এই যে এখানে প্রতি বছর রান্না হয়, এই যে উনুন, এই যে কাঠের রান্না হয় এখানে, এই যে উনুন তৈরি করেছে। তো কালকেও একটা পুজো ছিল, এখানে প্রচুর রান্না বান্না হয়েছে, প্রচুর মানুষ খেয়েছে, এবং পুজোর সাথে সাথে মানুষকে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করানো হয়। দেখতে পাচ্ছেন প্রচুর কাঠ। আমি এই মুহূর্তে রয়েছি সেই জমিদার বাড়ির মেইন গেটের সামনে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই ছিল বাড়ির প্রবেশ দরজা, আর দুপাশে কিন্তু প্রচুর ফুল গাছ লাগানো হয়েছে। এদিকে হলো জবা ফুল গাছ, এইদিকেও জবা ফুল গাছ লাগানো হয়েছে। তো যখন এইখানে ফুল ফোটে তখন এই জায়গাটা দেখতে কিন্তু অসাধারণ একটা দৃশ্য। এটা হলো মেইন গেট। এই দেখতে পাচ্ছেন বলাখাল চৌধুরী বাড়ি, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, এখানে তালা মারা রয়েছে। যাক, আমরা পারমিশন নিয়ে আমরা ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফাইনালি আমি রয়েছি সেই রাজবাড়ির গোপন কক্ষের ভিতরে। দেখতে কেমন, এখনও কিন্তু খুবই ভয়াবহ অবস্থা, এবং সময়ের সাথে চর্চার
অভাবে কিন্তু এই জায়গাটা অনেকটা পরিত্যক্ত এবং ভুতুরে ভাব চলে আসছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এই হলো রাজবাড়ির ভিতরের কক্ষগুলো, দেখতে পাচ্ছেন তো কি একটা ভয়ানক। এই যে দেখুন, এই যে খুব একটা ভয়ানক। আর সব থেকে একটা ভালো লাগার বিষয় হলো, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এখানে মূর্তি তৈরি করা হয়, এখানে ঠাকুর দেবতা তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো কারুকার্য এখানে পড়ে আছে মূর্তির। এই যে এখানে প্রচুর মাথা পড়ে আছে, দেখতে পাচ্ছেন এগুলো এই রাজবাড়ি যখন পুজো হয় তখন এই পুজোর প্রতিমা বা মূর্তি কিন্তু এখানেই তৈরি করা হয়। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কারুকার্য এখানে রয়েছে। এই যে দেবীর মুকুট এখানে তৈরি করা আছে, এই যে দেখতে পাচ্ছেন দেবীর মুকুট রয়েছে। এই যে অনেক কারুকার্য তৈরি করা, এগুলো থিমস হিসেবে লাগানো হয় এখানে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা দেবী সরস্বতীর হাতের বীণা। এই যে এটা মাটি দিয়ে তৈরি, এগুলো কিন্তু এখানে তৈরি করা রয়েছে, প্রচুর রয়েছে এখানে কারুকার্য। এখানে এই যে মাথা রয়েছে, দেখতে পাচ্ছেন দেবী প্রতিমার। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন কারুকার্য প্রচুর। এই রাজবাড়িতে এখনো কিন্তু অনেক কিছু তৈরি করা, এই মূর্তির প্রতিমাও দেখতে পাচ্ছেন সব তৈরি করা। আর এই হলো অবস্থা বর্তমান এই যোগেন্দ্র রায় চৌধুরী বাড়ির এই অবস্থা। আপনাদেরকে আরো ভিতরের দৃশ্যটা আমরা দেখাচ্ছি। আচ্ছা, আপনারা কি জানেন যখন রাজা মহারাজারা বা চৌধুরীরা তাদের একটা গোপন দরজা তৈরি করত, সেই গোপন দরজাটা দেখতে কেমন চলুন আপনাদেরকে দেখাই। এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাজবাড়ির পিছনের ব্যাক সাইড, আর দরজা কিন্তু ওই দিকে। এই ব্যাক সাইডে একটা গোপন দরজা রয়েছে, এই যে দেখুন, এই যে এটা আপাতত বন্ধ রয়েছে। ভিতরে অবস্থা খুবই খারাপ পরিণতি, যেহেতু ভেঙে ভেঙে পড়ছে। সেখানে কিন্তু চারপাশে কিন্তু এই জমিদার বাড়ির চারপাশটা কিন্তু অলরেডি তালা মেরে বন্ধ করে দেওয়া আছে। কিন্তু এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গোপন একটা দরজা, এখান থেকেও কিন্তু ভিতরে প্রবেশ করা যায়, বাট এটা এখন বন্ধ। আর এই যে কক্ষগুলো দেখতে পাচ্ছেন শোরুম, যে কতটা ভয়ঙ্কর অন্ধকার দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন একজন দিদি রয়েছে, উনি আপনার বাড়ি কি এখানেই? এইখানেই আরেকটা বাড়ি আছে। কোথায় বাড়ি? দাস বাড়ি। এখানে কি স্বামীর বাড়ি না নিজের বাড়ি? স্বামীর বাড়ি, জায়গা কিনছি আর কি। এই যে জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন, এখানে কি চারপাশে কি সবাই হিন্দু নাকি মুসলিম আছে? সবই হিন্দু। হিন্দু ধর্মের। আচ্ছা, এই যে জমিদার রয়েছে, একটা সময় তো কিন্তু জমিদারিত্ব যখন ছিল তখন তাদের কাছে অনেক অর্থ ধনদৌলত ছিল, তাই না? এখন জমিদার চলে যাওয়ার পরে তো জমিদারিত্ব চলে গেছে। এখনো যারা রয়েছে তারা কি আপনাদেরকে দেখে? দেখে, মানে সুখে দুঃখে যখন যা প্রয়োজন হয় দেখে। দেখুন গাইস, এই যে দিদি নিজের মুখে বলছে যে জমিদারিত্ব চলে গেছে, তারপরে কিন্তু এই জমিদাররা কিন্তু ওনাদেরকে এখনো দেখছে, তাই না? অনেক কিছু, অনেক সময় অনেক কিছু যখন যা প্রয়োজন হয় ওনারা দেখছে আপনাদেরকে। দেখছে। আচ্ছা গাইস, এই যে একটা দিদি, ওনাকে আমি বললাম এখন তো ভারতের ভিতরে যে মমতা ব্যানার্জি হেরে গেছে, এখন শুভেন্দু অধিকারী রাজত্ব, তা এখন যদি আপনাদেরকে বলে যে বাংলাদেশ থেকে চলে যেতে ইন্ডিয়া, আপনারা কি যাবেন? না, যাব না। আমি তো ওইলে বাংলাদেশি হইব না, ছেলে মেয়ে সবারই লই এক জায়গায় মরবো, ভারতে যাবো না। কেন যাবেন না? ভারত তো হিন্দু রাষ্ট্র, বাংলাদেশ তো মুসলিম রাষ্ট্র। আমরা এখানে সুখে আছি। বাংলাদেশ আপনার কি মনে হয়, মানে বাংলাদেশ নিয়ে আপনার কি ধারণা? বাংলাদেশ নিয়ে ধারণা আমার নিজের মাতৃভূমি মায়া জিনিসটা ছাড়তে পারবো না। আর আত্মীয় স্বজন অনেক
মা বাপ ছেলে মেয়ে কারো ঘরেই রাখা গেলে ওইখানে গেল শান্তি পাবো না। মানে আপনি বাংলাদেশ থেকে যাবেন না? না, মৃত্যু হলে এখানে এখানেই। হ্যাঁ। আর যদি ভারত সবারই নিয়ে এখানেই মরবো। না, যদি ভারত সরকার বলে যে আপনারা সব চলে আসেন ইন্ডিয়াতে, আমরা সবকিছু ব্যবস্থা করবো, আপনি কি যাবেন? না, দেখছেন গায়ে, তাও যাবো না। এই যে উনি কিন্তু, এই যে দিদির হাতে কিন্তু শাখা সিঁদুর আছে। এখন আপনারা বলবেন আপনি হিন্দু তো, আপনার নামটা বলুন। আমার নাম রেণু রানী দাস। দেখো এই দাস, ওনার টাইটেল কিন্তু দাস, রেণু রানী আমার দাস। এই ওনার মুখে কত ভালো লাগলো যে এটা আমার মাতৃভূমি, এটা আমার বাংলাদেশ, এটা আমার জন্মস্থান। আমরা মরলে এখানে মরবো, জন্ম নিয়েছি এখানে জন্ম নেবো, আমরা বাংলাদেশ ত্যাগ করবো না। কিন্তু অনেক হিন্দুরা বলে যে আমরা বাংলাদেশে ভালো নেই, আমরা ইন্ডিয়া চলে যাবো। বাংলাদেশের থেকে ভয়ে ভারতে যামুগা। ভারতে গেলে কি মরমু না? অবশ্যই মরতে হবে তো। মরণ নাই, এই ওহ, জায়গায় তো মরণ আছে। কি সুন্দর কথা। তাহলে আমি কি অমর হইয়া আইছি যে আমি বাংলাদেশের থেকে মৃত্যুর ভয়ে ভারতে যামুগা? ও, আমার মরণ, আমার জন্ম বাংলাদেশও, আমার মরণও বাংলাদেশও। কিন্তু আমার স্বামীও কইতা আছে যে আমি জীবনও বাংলাদেশ ছাইরা ভারত যাবো না, টাকা পয়সা হইলেও যাবো না। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাজবাড়ির বাউন্ডারি, আই মিন দেওয়াল, তাই না? এখন আমাদের এই দেওয়াল তৈরি করতে গেলে প্রায় কয়েক লক্ষ টাকার প্রয়োজন, কারণ ইট, সিমেন্ট, বালু এবং কি রডেরও প্রয়োজন হয়। লোহা ছাড়া কিন্তু দেওয়াল হয় না। কিন্তু আগে যখন জমিদাররা বসবাস করতো তখন কিন্তু তারা লোহা ব্যবহার করতো না। বিশেষ করে ইটের ব্লক বা ইট দিয়ে কিন্তু এই দেওয়ালগুলো তৈরি হতো। দেখতে পাচ্ছেন তো কত প্রাচীন এই দেওয়াল, এখনও কিন্তু তাদের প্রাচীনত্ব ধরে রেখেছে। এই জমিদার বাড়ির ঠিক পাশে রয়েছে অনেক বড় একটা পুকুর। একটা পুকুর কিন্তু আপনাদেরকে আমি শুরুতেই দেখিয়েছি। তবে এই জায়গাটা প্রায় 12.51 একর জমিতে কিন্তু এই জমিদার বাড়ি তৈরি। এই জমিদার বাড়ির প্রচুর জায়গা কিন্তু উনি অনেক গরিব, অসহায়, দুঃখীদের কিন্তু দান করে দিয়ে গেছেন। অনেক অনাথ যাদের থাকার জায়গা নেই, বা অনেক গরিব যাদের একটা ঘর করার জায়গা নেই, সব কিছু কিন্তু এখানে তারা জায়গা দিয়ে এই গরিব মানুষদেরকে ঘরবাড়ি করে দিয়েছেন। এবং এই জমিদারের যে 12.51 একর জমি রয়েছে, এর ভিতরে কয়েক একর জমি শুধু গরিবদেরকে দান করে দিয়েছে। হয়েছে স্কুল, হয়েছে রেল লাইন, এবং কি এখনও হয়তো জমিদারি চলে গেছে, কিন্তু এখনও এই জমিদারের যে বংশধররা রয়েছে তারা আশেপাশে যারা সনাতন ধর্মের বা গরিব মানুষ তাদেরকে এখনও সাহায্য করে যাচ্ছেন। কারো মেয়ের বিয়ে হচ্ছে না বা কোনো সমস্যা, কোনো প্রবলেম, সব কিছু কিন্তু ওনারা এখনও দেখছেন। সত্যি খুবই সুন্দর, এখনও ভালো লাগছে এই কথাগুলো শুনে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনারা যদি কোনো জায়গা বা কোনো দৃশ্য বা কোনো কিছু দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করব। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে। টাটা, বাই।